ড্রামা শুরুতে আমরা অ্যালিকে দেখতে পাই, যাকে তার সিনিয়র মাইক প্রপোজ করছিল। আর তার প্রপোজাল শুনে সে অনেক বেশি খুশি হচ্ছিল। যখনই মাইক তার চোখ থেকে পট্টিটা সরাতেই চলেছিল, সেখানে জিহান চলে আসে, যে কিনা এলিকে নিজের দিকে টেনে নেয় আর খুব রেগে তার দিকে তাকিয়ে থাকে। এলি জিজ্ঞাসা করে, আঙ্কেল আপনি এখানে কি করছেন? তো জিহান বলে, আমি এখানে কি করছি সেটা মূল বিষয় নয়, কিন্তু তুমি ওই লোকটাকে বিয়ে করতে পারবে না। তো মাইক বলে, কি ফালতু কথা বলছো? আসলে এই লোকটাকে? তখন জিহান এলিকে বলছিল, বাস অনেক হয়ে গিয়েছে, এখন চলো আমার সাথে ঘরে ফিরে। তো এলি বলছিল, আঙ্কেল আপনি আমার 9 নম্বর ডেটও খারাপ করে দিলেন, আসলে তুমি কি চাইছো আমার থেকে? তো জিহান তার হাতের থেকে সেই রিং বের করে তাকে বলে, তুমি এখন অনেক ছোট আছো, বিয়ে ভালোবাসা সম্পর্কে তোমার কোনো নলেজ নেই। এই কথা বলেই সে নিচে রিং ছুঁড়ে ফেলে দেয়। এরপরে সে মাইককে তার লোকেদের ধরিয়ে দিয়ে এলিকে কোলে তুলে নিয়ে সেখান থেকে ঘরে চলে যায়। এরপরে তাকে সে বলছিল, তুমি একটু বেশি বোল্ড হওয়ার চেষ্টা করছো, আর তোমার সাহস কী করে হলো আমার পারমিশন না নিয়ে অন্য কোনো ছেলের হাত থেকে রিং পরার? তো এলি বলছিল, আমি খুব তাড়াতাড়ি 20 বছরের হতে চলেছি, তুমি আমাকে এইভাবে আর কতদিন আগলে রাখবে? তো জিয়ান বলছিল, তুমি ওই ছেলেটাকে বিয়ে করতে পারো না। তো এলি বলছিল, আঙ্কেল আপনার কি জ্বলন হচ্ছে? এতটা বলেই সে তার চশমাটা খুলে দিয়ে তাকে বিরক্ত করতে থাকে। এসব কিছু করতে থেকে জিয়ান তার থেকে দূরে চলে যায়, কিন্তু এলি থেকে থামিয়ে তার চোখে পট্টি বেঁধে দেয়। আর হওয়ার কি ছিল, সে জিয়ানকে কিস করে দেয়, কিন্তু সে হঠাৎই থেমে যায়। এলি খুব ভালো করেই জানতো জিয়ান তাকে মনে মনে চায়, কিন্তু বয়সের পার্থক্য থাকার কারণে সে সবসময় পিছু হটে যেত। এরপরে সে তাকে বকা দেয়, কিন্তু এলি তাকে পেছন দিক থেকে হাঁক করে নেয়। আর সে বলছিল, আমি জানি আমি একজন অনাথ মেয়ে, যাকে কিনা আপনার জি পরিবার দত্তক নিয়েছে, কিন্তু মাইক একদম আলাদা একটা ছেলে, যে কিনা আমাকে প্রথম ভালোবাসার অনুভব করিয়েছে। এই কথা শোনার পরে তো জিহানের অনেক বেশি কষ্ট হয়, আর সে ভাবে, তবে আমি কি করছিলাম? এলি বলছিল, আমি শুধুমাত্র জি পরিবারের একটা ফুলের মতো, যখন এই ফুল পুরোপুরি ফুটে যাবে তখন জি পরিবারের লোকেরা কোনো একজন বড় লোকের হাতে আমাকে দিয়ে দেবে, ঠিক একটা খেলনার মতো, যাতে তারা আমার দ্বারা অনেক টাকা ইনকাম করতে পারে। না হলে তো আমার এতটাও ক্ষমতা নেই যে আমি কাউকে চাইতে পারি, তাকে কাউকে পছন্দ করতে পারি, আমার অন্য কাউকে পছন্দ করারও কোনো অধিকার নেই। এই সমস্ত কথা শুনে জিহানের তো একদমই ভালো লাগছিল না। তাই সে তাকে বলছিল, তুমি এখন নেশায় আছো, তোমার এখন রেস্ট করার প্রয়োজন আছে, আর আমার পারমিশন না নিয়ে এই ঘরের থেকে একদমই বাইরে বেরোবে না, না হলে আমি তোমার পা ভেঙে রেখে দেবো। এতটা বলেই সে সেখান থেকে চলে যেতে থাকে। তো এলি বলছিল, আপনি আমাকে এইভাবে বন্ধ করে রাখতে পারেন না, আমি বাইরে যেতে চাই, আমার জীবন উপভোগ করতে চাই। এই কথা শুনে জিহান ভাবে, তুমি আমাকে ছাড়া কোথাও যেতেও পারবে না, কোথাও থেকে আসতেও পারবে না, যাই হোক না কেন আমি সবসময় তোমার সাথেই যাব, নাহলে যে আমি কখনোই তোমার ভালোবাসা পাবো না। এমনটা ভাবতে ভাবতে সে সেখান থেকে চলে যায়। এরপর এলি মনে করে কিভাবে তার বাবা ছটফট করছিল, আর জি পরিবারের হেড কিভাবে তাদের গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল। তখন এলি অনেক ছোট ছিল, আর সে ডাস্টবিনের মধ্যে থেকে লুকিয়ে লুকিয়ে সব কিছু দেখছিল। ওদিকে জিয়ানের অ্যাসিস্ট্যান্ট মাইকের সম্পূর্ণ ডিটেলস নিয়ে আসে, যে কিনা মাইক সেন গ্রুপের উত্তরাধিকারী, আর সে এক ধরনের প্লে বয় টাইপের ছেলে। এলির সাথে মাইকের 1 মাস আগেই যোগাযোগ হয়েছে, সে আসলে এলির সিনিয়র, আর সে এখন বারে বসে আছে। জিয়ান বলছিল, এলিকে আমি একটা ভালো জীবন দেওয়ার জন্য দুনিয়ার সমস্ত কিছু এনে দিয়েছি, যা কিছু তার প্রয়োজন ছিল, কিন্তু আমি এটা বুঝতে পারিনি যে কখনো এই ধরনের একটা ছেলেকে সে পছন্দ করবে। অন্যদিকে মাইক বারের মধ্যে বসে দুটো মেয়ের সাথে আয়াসি করছিল, তখনই সেখানে জিয়ান পৌঁছে যায়। তাকে দেখে মাইক বলছিল, হঠাৎ করে এই আঙ্কেল আবার কথা থেকে উদয় হলো। তো জিয়ানকে দেখা মাত্রই সেই দুটো মেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এতটা হওয়ার পরেই জিয়ান তাকে দেদানাদান বাড়ি চালিয়ে দেয়, আর তাকে বলছিল, তুমি একজন ক্যারেক্টারলেস ছেলে। এই কথাটা শোনার পরে মাইকও অনেক বেশি রেগে যায়, ঘুরে তাকেও সে মারতে শুরু করে। তো জিয়ান তো তাকে খুব মারধর করে। এরপরে দৃশ্য ফ্ল্যাশব্যাকে যায়, আমরা 4 বছর আগের দৃশ্য দেখতে পাই, যেখানে জিয়ান অনেক দিন পরে বিদেশ থেকে দেশে ফিরেছিল। তো এলি তাকে দেখে অনেক বেশি খুশি হচ্ছিল, আর তার কোলে উঠে পড়েছিল। তো জিয়ান তাকে বলছিল, তুমি নিচে নেমে যাও। তো সে বলছিল, একদমই না, আমি একটা দিন গুনে গুনে কাটিয়েছি, এখন যখন তুমি ফিরে এসেছো আমি আর একদম তোমার থেকে দূরে যাব না। তো জিয়ান বলছিল, দেখো তুমি আমার সমস্ত জামা কাপড় ভিজিয়ে দিয়েছো। তো এলি বলছিল, ঠিক আছে, তোমার শার্টটা আমাকে দিয়ে দাও, যদি তুমি কখনো অনেক দিনের জন্য আমার থেকে দূরে চলে যাও, তো আমি প্রত্যেক দিন রাত্রে তোমার শার্ট পরে ঘুমাবো, যাতে আমি এটা অনুভব করতে পারি তুমি সব সময় আমার সাথে আছো। এখন বর্তমান সময়ে যখন জিহান ঘরে ফিরে আসছিল, সে তার মেটকে জিজ্ঞাসা করে, এলি ডিনার করেছে কিনা। তো মেট বলে সে আগামী 3 দিন ধরে কোনো কিছুই খায়নি। এই কথা শোনার পরে তো জিহানের অনেক বেশি রাগ হয়, আর সে বলছিল, মনে হয় এলি তুমি একটু বেশি বড় হয়ে গিয়েছো। এরপরে সে উপরে যায় আর দেখে এলি তো নেশার ঘরে বাথটবের মধ্যেই পড়ে আছে। এরপরে সে সেখান থেকে তাকে বের করে, আর তার ভিজে কাপড় জামা চেঞ্জ করে মেট সেখান থেকে চলে যায়। এরপরে জিহান এলিকে চেক করে, তখনই এলি তার হাত ধরে ফেলে, আর তাকে নিজের থেকে দূরে না যাওয়ার কথা বলতে থাকে। তো জিয়ান বলছিল, আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না। এতটা বলেই সে তার কাছে যাচ্ছিল, তখনই এলি মাইকের নাম নিতে থাকে, যা শুনে জিয়ানের তো অনেক বেশি রাগ হয়, আর সে মনে মনে বলছিল, তুমি অন্য একটা ছেলের জন্য নিজের এত ক্ষতি করছো, আমার তো বিশ্বাসই হচ্ছে না। তখনই মেঘ ডাকে, এলি জিয়ানকে হাক করে নেয়। জিয়ান বলছিল, ছাড়ো আমাকে, ভয় পাওয়ার মতো কোনো বিষয় নেই, শুধুমাত্র মেঘ ডাকছে। তো এলি তো তাকে ছাড়তেই চাইছিল না। তো জিয়ান বলছিল, তুমি যদি আমাকে না ছাড়ো তবে আমি তোমার মাথা কিভাবে মুছিয়ে দেবো। তো এলি বলছিল, তুমি আমার সাথে থাকো। তো জিয়ান তার পাশে শুয়ে পড়ে। জিয়ান তাকে বলছে, তোমার কি জানা নেই যে একটা ছেলে একটা মেয়ে এক রুমে থাকতে নেই। এই কথা শোনার পরে তো এলি তার উপরে উঠে বসে পড়ে, আর এই বিষয় দেখে তো জিয়ান পুরোপুরি শক হয়ে যায়।
যেখানে এলি তার কাছে গিয়ে বলছিল, তোমার কি মনে হচ্ছে নেশার করে তোমাকে আমি আবার একবার কিস করে নেবো? চিন্তা করো না, আমার এখন হুঁশ ফিরে এসেছে, আমি কোনো কিছুই করব না। এই কথা শোনার পরে জিয়ান তাকে ধরে আর ছোটোবেলার কথা ভাবতে থাকে। যখন এলি অনাথ হয়ে গিয়েছিল তখন জিয়ানের মা তার বাবাকে বলেছিল, দান পরিবারের একমাত্র মেয়ে, আমাদের তাকে অনাথ আশ্রমে দিয়ে আসা উচিত হবে না। আর সে জিয়ানকে বলছিল, তুমি এই ছোট্ট এলিকে কখনো বিরক্ত করবে না, তার খেয়াল রাখবে। তো জিয়ান বলছিল, আমি তাকে কখনোই বিরক্ত করব না, আমি তার খুব ভালোভাবে খেয়াল রাখবো আর আমি সবসময় তাকে প্রোটেক্ট করব। এরপরে সে এলিকে নিজের থেকে দূরে করে দেয় আর তার জন্য টাওয়াল নিয়ে আসে আর বলছিল, প্রথমে তোমার মাথা মুছে নাও, নাহলে তোমার সর্দি লেগে যাবে। এই কথা শুনে এলি তাকে তার মাথা মুছিয়ে দিতে বলে আর সে বলছিল, এর আগে তুমি আমাকে কথা দাও, তুমি কখনোই আমাকে এইভাবে লক করে যাবে না। জিয়ান বলে, ঠিক আছে, এই বিষয়টার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। এসব কিছু হওয়ার পরে তারা ঘুমিয়ে পড়ে, কিন্তু এলি তার অতীত নিয়ে স্বপ্ন দেখতে থাকে, কিভাবে জি পরিবারের হেড মানে জিয়ানের বাবা তার প্যারেন্টসকে মেরে ফেলেছিল। সেই কারণে সে চমকে ওঠে আর ঘুম থেকে উঠে পড়ে আর জিয়ানও তার সাথে উঠে পড়ে। জিয়ান তাকে শান্ত করায়, যেখানে সে ভাবছিল, বাবা আমি শুধুমাত্র তোমার জন্যই বেঁচে আছি, যাতে আমি তোমাদের মৃত্যুর বদলা নিতে পারি। পরের দিন সে তার বাবা মায়ের কবরে চলে যায়, যেখানে মাইকও তার সাথে ছিল। সে এলির অতীত সম্পর্কে সব কিছুই ভালোভাবে জানতো আর সে তাকে বলছিল, তুমি জি পরিবারের থেকে একা কীভাবে বদলা নিতে পারবে। তো সে বলছিল, আমি জিয়ানকে কমজোর করে দিতে চাই আর সেটা আমার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। এখন আমাকে জি পরিবারের পুরনো ঘরে যাওয়ার রাস্তা খুঁজতে হবে, যাতে আমি সেখানে গিয়ে প্রমাণ জোগাড় করতে পারি। আমার পুরো বিশ্বাস আছে আমি সমস্ত প্রমাণ সেখান থেকেই পাবো। মাইক তাকে বলছিল, আমি সব সময় তোমার সাথে আছি। যেখানে এলি মাইক আর তার একসাথে ফটো কাউকে একটা সেন্ড করে দেয়। পরের দিন জিয়ান এলিকে সাথে নিয়ে তার স্টেপ সিস্টারের সাথে দেখা করাতে নিয়ে যায়, যে কিনা আজকেরই বিদেশ থেকে এসেছিল। যেখানে সে এলি আর মাইকের একসাথে থাকা ফটো চেয়ে পাঠায় আর তাকে জিজ্ঞাসা করছিল, তোমার সাহস কী করে হলো আমাদেরকে না জানি কোনো একজন লোকের সাথে এঙ্গেজমেন্ট করার, তাও আবার আমাদের জি পরিবারের পারমিশন না নিয়ে। তো এলি বলছিল, আমি আপনাদের বিষয়টা বুঝিয়ে বলতে চাই, আমাকে বোঝানোর একটা সুযোগ দেওয়া হোক। কিন্তু সে তার কোনো কথা না শুনে বলে, আজকের আমি তোমাকে উচিত শিক্ষা দেব। এতটা বলে সে তাকে থাপ্পড় মারার জন্য এগিয়ে যায়। তা দেখে জিয়ান তার হাত ধরে ফেলে। এই বিষয়টা দেখে সে বলে, তোমার সাহস কী করে হলো আমার হাত ধরার আর আমাকে থামানোর? তো জিয়ান বলছিল, তাকে মারার আগে তোমাকে আমাকে মারতে হবে। এরপরে সে এলিকে বলছিল, তুমি একজন অনাথ মেয়ে ছিলে, যাকে আমাদের জি পরিবার একজন মেয়ের মতো মানুষ করেছে, তোমাকে লালন পালন করে এত বড় করেছে, আর তুমি বাইরে গিয়ে নিজের ইচ্ছে মতো আসি কী করছো? তুমি তো জি পরিবারের জন্য কিছু করতে পারো। তখন জিয়ান বলছিল, আমিও জি পরিবারের উত্তরাধিকারী আর আমি চাই না এলির বিয়ে আমাদের ফায়দার জন্য হোক, কারণ আমার তেমন লাভের প্রয়োজন নেই। এই কথা শুনে সে বলছিল, তুমি কি পাগল হয়ে গিয়েছো যে কিনা তুমি আমার বিরুদ্ধে যাচ্ছ? তুমি মানে ভুলে গেছো তোমার মায়ের মরার পরে আমি তোমার জন্য কি করেছি? নিজের সব কিছু স্যাক্রিফাইস করে দিয়েছি, আমি নিজের বাচ্চা পর্যন্ত জন্ম দেইনি, আর আজকের তুমি আমার বিরুদ্ধেই বলছো? তো জিয়ান বলে, আমি আমার মাকে কথা দিয়েছিলাম আমি এলিকে প্রোটেক্ট করব, আর এমনিতেও এলি একজন মানুষ না কোনো ব্যবসার জিনিস, যাকে দিয়ে আমরা আমাদের বিজনেসের ফায়দা নেব। তখনই সেখানে জিয়ানের বাবা চলে আসে আর বলতে থাকে, জি পরিবারে এমন লোকেদের ব্যবসার জন্যই ব্যবহার করা হয়, কারণ এদের শরীরে জি পরিবারের রক্ত নেই। যদি সে তার জীবন নরকে না কাটাতে চায় তবে তাকে আমাদের কথা মতো চলতে হবে, যা ভুল করেছে তার জন্য আমার সামনে ক্ষমা চাইতে হবে। এই কথা শুনে সঙ্গে সঙ্গে এলি সামনের দিকে এগিয়ে যায় আর তার কাছে ক্ষমা চাইতে থাকে। এই দৃশ্য দেখে জিয়ান বলে, বাবা এমনভাবে তার সাথে ব্যবহার করতে পারে না, সেও একজন মানুষ, তারও বাঁচার অধিকার আছে। যদি তার মা বাবা বেঁচে থাকতো তবে এই সমস্ত কিছু দেখে তারা সহ্য করতে পারতো না, আর এমনিতেও আমি আমার মাকে যা কথা দিয়েছি সেই কথা আমি রাখবো। এই কথা শোনার পরে তো জিয়ানের বাবা দাঁড়িয়ে পড়ে আর এলিকে একটা জোরদার থাপ্পড় মেরে দেয় আর তাকে বলছিল, নীল ডাউন হয়ে বসে পড়ো। এই দৃশ্য দেখে জিয়ান বলছিল, তুমি এমনটা কীভাবে করতে পারো? আমি তোমার সাথে তর্ক করেছি, এর মানে শাস্তি আমার পাওয়া উচিত না এলির। তো তার বাবা বলছিল, আজ থেকে আমি একটা নতুন রুল বানাচ্ছি, তুমি যা ভুল করবে তার শাস্তিও পাবে। এই কথা শোনা মাত্র এলি নীল ডাউন হয়ে সঙ্গে সঙ্গে তার সামনে বসে পড়ে। এমন দৃশ্য দেখে জিয়ানও তার সাথে নীল ডাউন হয়ে পড়ে, যেখানে তার বাবা বলছিল, দুইজন সন্ধে পর্যন্ত ঠিক এইভাবেই বসে থাকবে, এরপরে তোমরা দুইজন আমার পুরনো ঘরে আমার চোখের সামনে থাকবে। এতটা বলেই সে সেখান থেকে চলে যায়। সন্ধে পর্যন্ত বসে থাকার পরে জিয়ান এলিকে খুব ভালোবেসে উঠিয়ে নিয়ে যায় আর তার হাঁটুতে মলম লাগিয়ে দেয়। আর সে তাকে বলছিল, তুমি এত কিছু এই ধরনের মানুষের জন্য সহ্য করছো যে আসলে তোমার যোগ্য নয়। তো এলি বলছিল, তো তোমার জি পরিবার কি খুব ভালো আমার জন্য? তারা ছোটোবেলা থেকে আজ এখনও পর্যন্ত আমাকে শুধুমাত্র দোষ দিয়েই গেল, আর আমাকে এমন ফিল করানো হয়েছে যেন আমি কোনো একটা বস্তু। আমি জানি যদিও আমার মায়ের চলে যাওয়ার পরে তোমাকে এখানে কেউ আর পছন্দ করে না, কিন্তু আমি তো সবসময় তোমার সাথে আছি, তাই না? এই কথা শুনে এলি বলছিল, আমি আমার জীবনের জন্য নিজে থেকে কাউকে চুজ করতে চাই, তুমি কি আমার সাথ দেবে? তো জিহান বলছিল, তো তুমি যাকে চাইবে সে কি মাইক? তো সে বলছিল, হ্যাঁ আমি মাইককে চাই। তো এই কথা শুনে জিহান তার মনে পাথর রেখে বলে, ঠিক আছে, তুমি নিজে থেকেই তোমার জীবনসাথী চুজ করতে পারো, আমি সবসময় তোমার সাথে আছি, আমি সব কিছুতেই তোমাকে প্রোটেক্ট করবো, কেউ তোমাকে আঘাত করতে পারবে না। এই কথা শুনে এলিও অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর সে মনে মনে বলছিল, আমি জানি আমি স্বপ্নের রাস্তায় চললে সবথেকে বেশি তোমার কষ্ট হবে। পরের দিন এলি জিহানের সাথে তাদের পুরনো ঘরে যায়, যেখানে সে সব সময় যেতে চাইতো, যেখানে সে তার বাবার অফিসটাকে দেখে 3 বছর আগের কথা মনে করে
সে তার ল্যাপটপে একজন মহিলাকে দেখেছিল। সে তার আগে তাকে চিনতে পারতো বা কিছু বুঝতে পারতো। সেখানে জিহানের বাবা চলে এসেছিল আর সে তাকে বকা দিত, কিন্তু জিহান এসে বলছিল সে তাকে ফাইল আনার জন্য এখানে পাঠিয়েছিল। সেখানে জিহান মিথ্যে কথা বলে তাকে বাঁচিয়ে নিয়েছিল। যেখানে তার বাবা তাকে বলছিল তুমি জি ফ্যামিলির উত্তরাধিকারী আর আমি চাই না তুমি কোনো ফালতু বিষয়ে বেশি মনোযোগ দাও। এতটুকুই বলে সে সেখান থেকে চলে যায়। বর্তমান সময়ে এলি কোনোভাবে আবার অফিসের মধ্যে ঢুকে পড়ে আর সে কম্পিউটার অন করে আর পাসওয়ার্ডের জায়গায় তার বাবা মায়ের ডেট অ্যানিভার্সারি দিয়ে দেয় এবং কম্পিউটারের লক খুব সহজেই খুলে যায়। এরপরে সে যখন আবার একবার সেই মহিলার ভিডিও দেখতে থাকে তো সে জানতে পারে তাকে তো পুরো জিহানের মায়ের মতো লাগছে। এখানে সে অনেক বেশি ইমোশনাল হয়ে কান্না করতে থাকে। তখনই সে কারো একটা আশার শব্দ শুনতে পায় আর সে ভয় পেয়ে লুকোনোর চেষ্টা করছিল। তখনই সেখান থেকে একটা পট নিচে পড়ে যায় আর ভেঙে যায়। সেখানে জিহান চলে আসে আর এলিকে সেখানে দেখে সে তো পুরোই কনফিউজ হয়ে যায় আসলে সে এখানে কি করছিল। কিন্তু তত সময় তার বাবাও সেখানে চলে এসেছিল। তো জিহান বলছিল মাফ করে দাও বাবা, একটা ধাক্কা লেগে পড়ে গিয়ে ভেঙে গিয়েছে। এমনটা শুনে তার বাবা বলছিল তুমি দিন দিন এত অযোগ্য কীভাবে হয়ে যাচ্ছ। এখানে জিহান তার বাবাকে একটা ফাইলের চক্করে লাগিয়ে দিয়ে সেখান থেকে যেতে বাধ্য করে দেয়। তো সেখানে তার বাবা ফ্রেশ হওয়ার জন্য সেখান থেকে চলে যায়। এরপর জিহান তাকে জিজ্ঞাসা করে তুমি যখন জানো বাবা তার অফিসে কাউকে আসা অ্যালাও করে না, তবে তুমি এখানে কেন এসেছো আর তুমি এখানে কি করছিলে। তো এখানে এলি বলছিল আমি তার কম্পিউটারে কোনো একজন মহিলাকে দেখেছি যাকে দেখতে একদম তোমার মায়ের মতো লাগছিল। তো জিহান তাকে বলছিল আমার সাথে মজাক করা বন্ধ করো, আর আমি মিথ্যে কথা শুনতে একদম পছন্দ করি না। তুমি সত্যি সত্যি বলো তুমি এখানে কি নিতে এসেছিলে। আমি জানি তুমি আমার মায়ের পারফিউম লাগিয়েছো আর তুমি সেটাই নেওয়ার জন্য এখানে এসেছিলে। তুমি ওটা ব্যবহার করা বন্ধ করে দাও, কারণ আমার ওটা একদম পছন্দ না। এখানে জিহান এখনও তাকে একটা বাচ্চার মতো ট্রিট করছিল। তার উপরে না সন্দেহ করে না কোনো রাগ করে। এরপরে জিহান এলিকে একটা পার্টিতে নিয়ে যায় যেটা তার স্টেপ মাদারের রিলেটিভের পার্টি ছিল, যাকে এলির জায়গায় বিদেশে পড়তে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আর এই সমস্ত কিছু তার স্টেপ মাদারই করেছিল। এরপরে তার স্টেপ মাদার রিলেটিভ সেই মেয়েটার নাম ছিল রমি, সে তাদেরকে ওয়েলকাম জানায়। আর রমির তো পুরো ধ্যান জিহানের উপরে ছিল, কারণ সে জিহানকে মনে মনে চাইতো। সে তো এলিকে তার সাথে দেখে অনেক বেশি জলস হচ্ছিল, তাই তো তাকে একা পেয়ে তার কাছে গিয়ে বলে তোমার কি মনে হয় জিহান তোমার, আমি খুব তাড়াতাড়ি তাকে তোমার থেকে ছিনিয়ে নেব আর আমি ওর ওয়াইফ হয়ে যাব। এই কথা শুনে তো এলির একটুও ভালো লাগে না। আর সে তাকে বলে তুমি তো এটাই করতে পারো, তুমি তো ধোকা দিয়ে লোকের জিনিস ছিনিয়ে নিতে পারো, কারণ তুমি 1 নম্বরের লুজার। তো সে বলছিল এটা তুমি ভুলে যেও না, আমি তোমার জায়গায় পড়াশোনা করে গোল্ড মেডেল জিতে এসেছি। যেখানে তোমার থাকার কথা ছিল সেখানে এখন আমি আছি। তো এলি বলছিল তুমি কি জেতার কথা বলছো, যেখানে বারবার তোমাকে আমার কাছে এসে বলতে হচ্ছে তুমি যে 1 নম্বর ফেলিয়ার লুজার, সেটা তুমি তোমার অহংকার দিয়ে ঢাকার চেষ্টা করো না। তুমি ভেতর থেকে পুরোপুরি ফাঁকা আর তুমি কোনো কিছু করারই যোগ্য না। এই কথা শুনে রমি তো তার উপরে হাত উঠিয়ে দেয় আর এলি তার হাত ধরে বলে তুমি কি দেখতে চাইছো জিহান আমার উপর কতটা ভরসা করে। এতটা বলে সে জিহানকে আস্তে থেকে পুলের মধ্যে ঝাঁপ মারে আর সে এমনটা দেখাতে থাকে যেন রমি তাকে ধাক্কা মেরে দিয়েছে। এমন দৃশ্য দেখে তো জিহান ভয় পেয়ে যায় আর পুলের মধ্যে ঝাঁপিয়ে পড়ে আর এলিকে পুল থেকে বাইরে বের করে আনে। সেখানে মাইক দৌড়াতে দৌড়াতে চলে এসেছিল। জিহান তো রমির ওপর অনেক বেশি রেগে গিয়েছিল, কিন্তু এখানে এলি তাকে থামিয়ে দেয় আর এখানে বেচারি সেজে ভিকটিম কার্ড খেলতে থাকে। আর এখানে সে রমিকে পুরোপুরিভাবে ভুল প্রমাণ করে দেয়। সেই কারণে না চাইতেও রমিকে সবার সামনে এলির কাছে ক্ষমা চাইতে হয়। এখানে জিহান এলিকে কোনো একটা পুতুলের মতো করে উঠিয়ে সবার সামনে থেকে নিয়ে চলে যায়। এই দৃশ্য দেখে তো রমির মধ্যে আগুন জ্বলে ওঠে। কিছু সময় পরে রমি জিহানের কাছে আসে আর তাকে সেই ফুটেজটা দেখানোর চেষ্টা করে আসলে কিভাবে এলি তাকে ফাঁসিয়েছিল। কিন্তু জিহান তার মোবাইল পুলের মধ্যে ফেলে দেয় আর সে বলছিল আমার এলির উপর সম্পূর্ণ বিশ্বাস আছে। এতটা বলেই সে সেখান থেকে চলে যায়। তো রমি মনে মনে বলছিল দেখো এলি, আমি কিভাবে এবার তোমার সমস্ত কিছু খারাপ করে দেই। ওদিকে এলি যখন ড্রেস চেঞ্জ করে পার্টির মধ্যে আসছিল তো সে মাইককে অন্য একটা মেয়ের সাথে বসে থাকতে দেখে, যা দেখার পরে তার অনেক বেশি রাগ হচ্ছিল। আর সে তাকে বলছিল তুমি কি আমাকে চিট করছো। তো মেয়েটা বলছিল আজকে রাতে আমি মাইকের সাথে ডেট করছি। তো মাইক তাকে বলছিল আমার জীবনে অনেক মেয়ে আছে, কিন্তু আমি শুধুমাত্র তোমাকে চাই। তো জিহান এই সমস্ত তামাশা উপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। তো এই কথা শোনার পরে তো এলি মাইকের মুখের উপর ড্রিঙ্ক ছুঁড়ে মারে আর সে বলছিল আজকের আমি তোমার সাথে ব্রেকআপ করে নিচ্ছি। তো এই কথা শুনে মাইক তার সামনের দিকে এগিয়ে গিয়ে বলে তুমি শুধুমাত্র ভালো সাজার নাটক করছো। এতটাই বলে সে তার ড্রেস চেঞ্জ করার জন্য সেখান থেকে চলে যায়। তখন জিহানের কাছে একটা ইম্পর্টেন্ট কল চলে আসে, সেই কারণে তাকেও সেখান থেকে চলে যেতে হয়। তখন সেখানে রমি চলে আসে আর এলির সাথে আবার একবার ঝামেলা শুরু করে দেয় আর তার উপরে হাত উঠিয়ে দেয়। কিন্তু তত সময় একটা ছেলে এসে তার হাত ধরে ফেলে আর ওই ছেলেটার নাম ছিল সং, যে কিনা অনেক ধনী পরিবারের ছেলে ছিল। তাকে দেখার পরে রমি তো কোনো কিছুই বলে না, সে চুপচাপ সেখান থেকে চলে যায়। তো এলি তাকে দেখে ভাবে তো মিস্টার সং আর সে আমার হয়ে সাপোর্ট কেন করছে। এরপরে সে তাকে ড্রিঙ্ক অফার করে আর সে ড্রিঙ্ক করে নেয়। আর এখানে আমরা জানতে পারি সং এলির ড্রিঙ্কে কিছু একটা মিশিয়ে দিয়েছিল। এরপর কিছু সময় পরে যখন এলির উপর সেই ড্রিঙ্কের প্রভাব পড়তে থাকে তো সে তাকে উঠিয়ে একটা রুমের মধ্যে নিয়ে চলে যায় আর তার উপরে জানোয়ারের মতো লাফিয়ে পড়ে। এর আগে সে তার সাথে খারাপ কিছু করে ফেলতো। সেখানে জিহান চলে আসে আর তাকে এলির থেকে দূরে সরিয়ে দেয়।
সে এলিকে প্রোটেক্ট করে সেখান থেকে তাকে উঠিয়ে নিয়ে চলে যায়, যেখানে এলি গাড়ির মধ্যে জিহানের উপরে লাফিয়ে পড়ে আর তাকে অটোমেটিক সিডিউস করতে থাকে। জিহান তো ওইসব কিছু করার জন্য রেডি ছিল না, কারণ সে তার বাউন্ডারি খুব ভালোভাবেই জানতো। কিন্তু এলি তাকে বলছিল ছোটবেলা থেকে আমি আজ পর্যন্ত শুধুমাত্র তোমাকেই চেয়েছি। এতটা বলে সে আবার একবার তার কাছে যেতে থাকে। তো এইসব কথা শুনে জিহানও এইবার গলে গিয়েছিল, আর এখানে সে তাকে কিস করতে থাকে। আর এইভাবে দুইজন একে অপরের সাথে নাইট স্পেন্ড করে নেয়। পরের দিন সকালে যখন এলির চোখ খোলে, জিহান তাকে জিজ্ঞাসা করছিল তুমি ঠিক আছো তো? তো সে তাকে জিজ্ঞাসা করছিল তুমি আমার রুমের মধ্যে কি করছো? কালকে রাতে কি কিছু হয়েছিল? এই কথা শুনে জিহান তাকে জিজ্ঞাসা করে তোমার কি কোনো কিছুই মনে নেই? তো সে বলে না, আমার কোনো কিছুই মনে নেই। এরপর সে ধীরে ধীরে মনে করে কিভাবে সে আগের দিন রাতে জিহানকে সিডিউস করেছিল, আর তারা দুইজন একে অপরের সাথে নাইট স্পেন্ড করে নিয়েছিল। এরপরে জিহান তাকে বলছিল অচেনা লোক যদি কখনো তোমাকে ড্রিঙ্ক দেয় আর কখনোই নেবে না। আর এমনিতে এই সমস্ত কিছুতে আমার ভুল ছিল, কারণ আমি তোমার খেয়াল রাখতে পারিনি। এখন তোমার আরাম করা দরকার। এতটা বলে সে সেখান থেকে চলে যাচ্ছিল। এরপরে জিহানের বাবা তাকে জিজ্ঞাসা করছিল কালকের রাতে তুমি রুমির সাথে পার্টিতে কি করেছো? তো জিহান তাকে বলছিল সে যেহেতু এলিকে হার্ট করার চেষ্টা করছিল, তাই সে রুমির সাথে এমন ব্যবহার করছে। এই কথা শুনে তার বাবা তো তার উপর অনেক বেশি রেগে গিয়েছিল, আর তাকে বলছিল তুমি তো জানো ওদের ফ্যামিলির সাথে আমাদের ব্যবসার সম্পর্ক রয়েছে, তাই তো আমি তার সাথে তোমার বিয়ের কথা ঠিক করেছি। তো এখন তুমি ডিসাইড করো প্রথমে তুমি বিয়ে করবে না আমি প্রথমে এলির বিয়ে দিয়ে দেবো। এরপরে সে সেখান থেকে চলে যায়। একরকমভাবে তার বাবা তো তাকে হুমকি দিচ্ছিল। কিছু সময় পরে জিহানের অ্যাসিস্ট্যান্ট তার কাছে আসে। আপনি যেভাবে আমাকে এলির সম্পর্কে খোঁজখবর নিতে বলেছিলেন, আমি তার সম্পর্কে সমস্ত কিছু খোঁজখবর নিয়েছি, আর আমি জানতে পেরেছি সে তার প্যারেন্টসের অ্যাক্সিডেন্টের এভিডেন্স খুঁজছে। তো জিয়ান বলে এর মানে এটাই তার বাবা মা কার অ্যাক্সিডেন্টে মারা যায়নি? তো অ্যাসিস্ট্যান্ট বলছিল সমস্ত এভিডেন্স থেকে এটাই জানা যাচ্ছে আসলে সেটা কোনো অ্যাক্সিডেন্ট ছিল না। এরপরে জিহান বলছিল ঠিক আছে, ওর ওপরে একটু নজর রাখো, আর সে যেন জানতে না পারে আমরা তার সম্পর্কে সবকিছু জেনে গিয়েছি। ওদিকে এলিকে রাস্তায় থামিয়ে মাইক বলছিল আমার সাথে এতটাও এমন করো না। তো এলি তাকে বলছিল আমার মনে হয় তুমি আমাকে একটু বেশি মনে করছো। তোমার মাইক বলছিল হ্যাঁ এমনি তো আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি। এতটা বলেই সে তাকে তার নিজের কাছের দিকে টেনে আনে আর তাকে জিজ্ঞাসা করে তুমি কি ওই জিহানকে ভালোবাসো? তো এলি তাকে বলছিল তোমার এই সমস্ত কথা জেনে কি হবে? তো মাইক তাকে বলছিল আমি তোমার জন্য সমস্ত কিছু করতে রাজি আছি, আমি তোমার জন্য অ্যাক্টিংও করব আর তোমার বদলা নেওয়ার জন্য পুরোপুরি সাহায্য করব। আমি ওই সমস্ত কিছু করব যা তুমি চাইবে, কিন্তু তুমি ওই জিহানকে ভালোবাসা বন্ধ করো। আর তুমি আমাকে ভালোবাসো আর না বাসো, তুমি আমাকে ব্যবহার করো, আমি তোমার জন্য ব্যবহার হতেও রাজি আছি। তো এই কথা শুনে এলি তাকে নিজের থেকে দূরে করে বলে নিজের ফিলিংসের উপর একটু কন্ট্রোল রাখো, তার আমাকে বরবাদ করার কোনো দরকার নেই, কারণ আমি একজন ভালো মানুষ না। তো মাইকও বলে আমিও কোথায় খুব একটা ভালো মানুষ, তো আমরা যদি এক হয়ে যাই তো আমাদের জুড়ি তো সুপারহিট হবে। আর এখানে জিহান তাদের দুইজনের সমস্ত কথাই শুনছিল, আর সে মনে মনে বলছিল এলি তুমি আমার থেকে আর কি কি লুকিয়ে রাখছো। কিছু সময় পরে সে এলির সাথে দেখা করতে যায়। সে তাকে বলছিল তুমি এখানে কি করছো? তোমার তো তোমার হবু ওয়াইফ রুমির কাছে থাকা উচিত। তো জিহান বলে ঠিক ওইভাবে যেমন কিছু সময় আগে তুমি মাইকের সাথে ছিলে, তবে কি সত্যি সত্যি তুমি ছেলেদের অ্যাট্রাক্ট করার জন্য এতটাই প্রফেশনাল হয়ে গিয়েছো? তো এলি বলে তুমি কি ফালতু কথা বলছো, আমি মাইকের সাথে অলরেডি ব্রেকআপ করে নিয়েছি, তোমার কি সেই সব কিছু মনে নেই? আর এমনিতেও আমি তোমার ভাতিজি হয়ে থাকতে চাই না, আমি তোমার ওয়াইফ হতে চাই। এই কথা শুনে জিহান তাকে বলে বাস অনেক হয়েছে, আমার সাথে এই সমস্ত গেম খেলা বন্ধ করো। এই কথা শুনে এলি তাকে লাভ বাইটের নিশান দেখায় আর বলে এইগুলো হলো তোমার ভালোবাসার নিশানি, আর আমার মনে হয় তুমিও আমাকে ভালোবাসো। আর বড় হওয়ার সাথে সাথে আমার ফিলিং তোমার জন্য বদলে গিয়েছে। যা কিছু আমি করেছি তোমার ভালোবাসা আমার সামনে প্রকাশ করানোর জন্য করেছি, যেমন মাইকের জন্য তোমার চোখে আমি জলসি দেখেছি। এতটাই বলে সে তাকে কিস করতে থাকে। জিহানও তার ভালোবাসার ফিলিংস অ্যাকসেপ্ট করে নেয় আর তাকে কিস ব্যাক করে। এইসব কিছু হওয়ার পরে জিহানের সাথে রুমির দেখা হয়, আর সে বলছিল তুমি একটা অনাথ মেয়ের জন্য আমাদের সম্পর্ক কি খারাপ করতে চাও? যদি এই বিষয়টা তোমার বাবা জানতে পারে তবে তো সে তোমাকে ছেড়ে কথা বলবে না। তো জিহান বলে কেমন সম্পর্ক? আমার বাবা শুধুমাত্র আমাদের বিয়েটা ব্যবসার কারণে ফিক্স করেছে, তাই তুমি তোমার মাথায় এই সমস্ত ফালতু ধারণা আনা বন্ধ করো। এইটুকু কথা বলেই সে সেখান থেকে চলে যায়। এই কথা শোনার পরে তো রমির প্রচণ্ড রাগ হয়, আর সে কল করে তার লোকেদের বলে এখন সঠিক সময় চলে এসেছে, সঠিক জিনিস সঠিক সময় সঠিক জায়গায় পৌঁছে দেওয়া উচিত। আর এখানে এলি আর জিহানের ফটো সে তার বাবার কাছে পৌঁছে দেয়। এই দৃশ্য দেখার পরে তো তার রক্ত মাথায় উঠে যায়, যেখানে দাদাজি তার বাবাকে সঙ্গের ফটো দেখিয়ে বলছিল ভালো এটাই হবে, এলির বিয়েটা এই ছেলের সাথে করিয়ে দাও, আর জিহানের বিয়েটা রুমির সাথে খুব তাড়াতাড়ি দিয়ে দাও, আর না হলে এই কথাটা বাইরে বেরিয়ে আসলে আমাদের জি পরিবারের সম্মান নষ্ট হয়ে যাবে। ওদিকে জিহানও সেই ফুটেজটা পেয়ে যায় যেখানে ওর মা বসেছিল। সেই দৃশ্য দেখার পরে তো সে অনেক বেশি দুঃখী হচ্ছিল, আর সে বলছিল এটা কোন জায়গা যেখানে আমার মাকে বন্দি করে রাখা হয়েছে। তো অ্যাসিস্ট্যান্ট বলছিল আমরা এখনো পর্যন্ত এই বিষয়টা খুঁজে বার করতে পারিনি। তখনই সেখানে জিহানের বাবা চলে আসে, আর সে ফটোগুলো দেখে বলছিল এগুলো কি? তো জিহান ফটোগুলো দেখে বলে এগুলো তো একদম ঘোলা ঘোলা ছবি, এর থেকে কি প্রমাণ হতে পারে? আসলে তুমি আমার থেকে কি শুনতে চাইছো? এই কথা শুনে তার বাবা তাকে একটা থাপ্পড় মেরে দেয় আর বলছিল আমাকে একটু বোকা বানানোর চেষ্টা করো না, তুমি ভালো করেই জানো আমি সেই সমস্ত লোকেদের কি শাস্তি দিয়ে থাকি যারা আমাদের পরিবারের সম্মান নষ্ট করার চেষ্টা করে থাকে। তো জিহান বলছিল তুমি তো এই সমস্ত কিছুই করে আসছো, এমনিতেও আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, আসলে আমার মা নিজের প্রাণ কেন দিয়ে দিয়েছিল? তো আর বাবা বলছিল সে একজন ইউজলেস মহিলা ছিল
যে কিনা তোমাকে আর এলিকে ছোটবেলায় ছেড়ে দিয়েই মরে গেছে। এতটাই বলে সে সেখান থেকে চলে যায়। জিহান ভাবছিল, বাবা তুমি যা কিছু আমার মায়ের সাথে করেছো তার মূল্য তো তোমাকে দিতেই হবে। ওদিকে এলি মাইকের সাথে আবার একবার দেখা করে আর এভিডেন্স খোঁজার জন্য তার সাথে বেরিয়ে পড়ে। অন্যদিকে জিহানের কাছেও তার অ্যাসিস্ট্যান্টের কল আসে, যে কিনা তাকে বলছিল আমি তোমার মায়ের লোকেশন পেয়ে গেছি। তখনই জিহান সেই ডাইরেকশনে তার গাড়ি ঘুরিয়ে নেয় আর মাইক আর এলি সাইড থেকেই চলে যায়, কিন্তু তারা দুইজন একে অপরকে দেখতে পায় না। যেখানে জিহান কিছু সময় পরে তার মায়ের কাছে পৌঁছে যায় আর তার মায়ের এমন অবস্থা দেখে সে তো অনেক বেশি কান্না করতে থাকে আর তাকে ধরে তাকে বলার চেষ্টা করছিল, আমি হলাম তোমার ছোট্ট জিহান। কিন্তু সে তো জিহানকে দেখে অনেক বেশি ভয় পাচ্ছিল, কিন্তু জিহান তাকে কোনো রকমভাবে শান্ত করায় আর সে তাকে বিশ্বাস করায় সে তার ছেলে আর সে এখন বড় হয়ে গিয়েছে। এরপর সে তাকে সেখান থেকে নিয়ে যেতে থাকে। ওদিকে জিহানের বাবা সঙ্গের সাথে এলির বিয়ে ঠিক করছিল। কিছু সময় পরে জিহান যখন ঘরে ফিরে আসে আর তাদের সাথে ডিনার টেবিলে জয়েন করে, যেখানে সঙ্গ বলছিল আমি শুনেছি তুমি যেখান থেকে জি গ্রুপে জয়েন করেছো, জি গ্রুপ অনেক বেশি উন্নতি করছে। তো জিহান বলে আমি তো আর ক্লাবের মধ্যে গিয়ে মেয়েবাজি করি না। এই কথাটা শোনার পরে তো সঙ্গের মুখটা দেখার মতো ছিল, যেখানে সে বলছিল আমরা এখন ইয়ং আছি, ছোটোখাটো মস্তি তো চলতেই পারে, কিন্তু এখন আমি বদলে গিয়েছি, আমি আগামী 2 বছর ধরে ক্লাবের ধারে কাছেও যাইনি। এখানে জিহান এলি আর সঙ্গের বিয়ের কথা শুনে সে তো অনেক বেশি চিন্তায় পড়ে যাচ্ছিল, কারণ তার তো একটুও সহ্য হচ্ছিল না, কিন্তু সে তো মজবুর ছিল। এরপরে সেখানে রমি চলে আসে, যেখানে রমির মা জোর করে জিহানকে রমির ওয়েডিং ড্রেস কেনার জন্য পাঠিয়ে দেয় রমির সাথে। এখানে জিহানকে না চাইতেও রমির সাথে যেতে হয়েছিল আর এখানে রমি সেই বিষয়টার ফায়দা ওঠায়, জিহানকে তাকে একটা নেকলেস পরিয়ে দিতে বলে, যেখানে জিহান তাকে মানা করতে পারে না, তাকে নেকলেস পরাতে থাকে। তত সময়ের মধ্যে সেখানে সঙ্গের সাথে এলিও চলে আসে। তার তো এই দৃশ্য দেখে অনেক বেশি হার্ড হচ্ছিল আর জলসি হচ্ছিল, সে তো কান্না করে ফেলে আর জিহানেরও মন খারাপ হয়ে যায়। এখানে তো একদম টেনশনের দৃশ্য শুরু হয়ে যায়, কিন্তু সেখানকার সবাই তো চুপচাপ থাকে। এখানে ওদের 4 জনের মনেই একে অপরকে নিয়ে আগুন জ্বলছিল আর কেউই কাউকে বরদাস্ত করতে পারছিল না। এত কিছু হওয়ার পরে এলি জিহানের বাবাকে খুব ভালো করেই বলে আমার বিয়ে সঙ্গের সাথে ঠিক করে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, কারণ তার পুরো ফোকাস তো তার প্ল্যানের উপর ছিল। এরপরে সেখানে জিহান আসে, তো এলি তাকে বলছিল তুমি তোমার বিয়ের জন্য ড্রেস ফিক্স করে নিয়েছো, আমি তো তোমার বিয়ের জন্য অনেক অনেক বেশি এক্সাইটেড। এই কথা শোনার পরে তো জিহানের গা জ্বলে যাচ্ছিল আর সে তাকে বলছিল আমি তোমার জন্য কিছু ড্রেস সিলেক্ট করেছি, তোমার সেই ড্রেসগুলো একবার দেখে নেওয়া উচিত। এতটা বলে সে তাকে ধরে একদিকে নিয়ে যায় আর খুব রেগে তাকে দেয়ালের গায়ে পুশ করে বলে তুমি কি এই বিয়েটাকে নিয়ে সত্যিই এত সিরিয়াস? তো সে বলছিল এতে ভুল কি আছে। তখন জিহান বলছিল তবে তুমি আমার সাথে কি করছো, তুমি বদলে গিয়েছো আর আমার সে আগের এলি কোথাও একটা হারিয়ে গিয়েছে, যে এলিকে আমি জানতাম। এই কথা শুনে এলি তাকে বলে তুমি এমনটা এই কারণেই বলছো কারণ আমি তোমার গায়ে জড়ানো ছেড়ে দিয়েছি। এই কথা শোনার পরে তো জিহান তার রাগ থামিয়ে রাখতে পারে না, কিন্তু সে নিজেকে থামিয়ে নেয় আর দেওয়ালের উপর ঘুষি মেরে দেয়। সে বলে এই দুনিয়া এমন কোনো কিছু নেই যা আমি করতে পারি না, কিন্তু আমি কখনোই তোমাকে হার্ট করতে পারবো না, তাই তুমি প্লিজ বলে দাও তুমি যা কিছু করছিলে সবকিছু নাটক ছিল। জিহানের এমন অবস্থা দেখে এলি বুঝতে পারে যে জিহান তাকে অনেক বেশি ভালোবাসে, যা কিনা সে কখনোই স্বপ্নেতেও ভাবেনি, আর এই সব কিছু এলির জন্য ছিল। এরপরে জিহান তাকে পাগলের মতো কিস করতে থাকে। এরপরে সে বলে আমি মাকে খুঁজে পেয়ে গিয়েছি, তোমার কথাটা সত্যি ছিল, আমি তাকে খুঁজে বের করেছি আর আমার বাবাই ছিল যে কিনা তাকে 10 বছর ধরে বন্দি করে রেখেছিল। এরপরে জিহান এলিকে তার মায়ের কাছে নিয়ে যায় আর তাকে দেখার পরে সে তো অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে, কিন্তু জিহানের মা তাকে বলছিল তুমি এখান থেকে কোথাও একটা দূরে চলে যাও আর নিজের প্রাণ বাঁচাও আর সেই টেডি বিয়ারের কাছে যাও যা আমি তোমাকে দিয়েছিলাম। এলি বলছিল আমি এখন ঠিক আছি আর আমার কোনো কিছুই হবে না, কারণ জিহান আমার সাথে আছে। এরপর আমাদের দেখানো হয় তার কেয়ারটেকার জিহানকে বলছিল অনেক বছর আগে এলির বাবা জিহানের বাবা মিলে একটা বিজনেস শুরু করেছিল, যেখানে এলির বাবা একটা বড় অ্যান্টিডট বানিয়েছিল যা কিনা অনেক বড় বড় রোগ সারাতে সক্ষম ছিল। কিন্তু যখন এই কথাটা জিহানের বাবা জানতে পেরেছিল সে তো অনেক বেশি লোভে পড়ে গিয়েছিল আর সে ভাবছিল সে যদি এই ফর্মুলা পেয়ে যায় সে এই অ্যান্টিডট অনেক দামে বিক্রি করে অনেক টাকা কামাতে পারবে, না হলে ও কম দামে সেটাকে মার্কেটে নষ্ট করে ফেলবে। এলির বাবা দাম বাড়ানোর বিষয়টা নিয়ে রাজি ছিল না, তো জিহানের বাবা তাকে একেবারে প্রাণে মেরে ফেলেছিল আর এই সমস্ত বিষয় জিহানের মা জানতে পেরেছিল, তাই তো তার বাবা তাকে বন্দি বানিয়ে রেখেছিল যাতে তার পাপ সবার সামনে না চলে আসে। এরপরে জিহান কেয়ারটেকারকে তার মায়ের এত বছর ধরে দেখাশোনা করার জন্য ধন্যবাদ জানায়। এরপরে জিহান আর এলি ঘরে চলে যায়। সেখানে গিয়ে এলি সেই টেডি বিয়ারটাকে ওঠায় যেটা জিহানের মা তাকে দিয়েছিল। সেটাকে চেক করার পরে সে জানতে পারে সেই টেডি বিয়ারের মধ্যে কিছু একটা আছে। জিহান যখন সেই টেডি বিয়ারটাকে কেটে ফেলে তার মধ্যে থেকে একটা পেন ড্রাইভ আর একটা লেটার বেরিয়ে আসে, যার মধ্যে তার বাবার বিরুদ্ধে সমস্ত প্রমাণ ছিল। এখানে জিহান পরিষ্কারভাবে জানতে পারে তার বাবা শুধুমাত্র তার মায়ের অপরাধী ছিল না, এমনকি সে এলির মা বাবাকেও মেরে ফেলেছিল। এই সমস্ত কিছু জানার পরে সে সঙ্গে সঙ্গে এলিকে জড়িয়ে ধরে আর এখানে ওরা দুইজন খুব ইমোশনাল হয়ে যায়। এরপরে জিহান আর এলির বিয়ের দিন চলে আসে আর এখানে এলি সঙ্গের সাথে ছিল আর জিহান রমির সাথে ছিল। এলি জিহানকে দেখে ভাবছিল যদি আমি তোমার ওয়াইফ হতে পারতাম। জিহানও মনে মনে ভাবে আমি তোমাকেই ওয়াইফ হিসেবে চেয়েছিলাম। এরপর সং বলে তুমি আমাদের বিয়ের দিন কালো ড্রেস কেন পরেছো, তুমি আমাদের বিয়ের দিনটাকে মৃত্যু দিবসে পরিণত করতে চাইছো না তো? পরে হয়তো জানতে পারলাম আমার কপালই খারাপ। তো এলি তাকে বলছিল ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমি তোমার কোনো ক্ষতি করব না। এরপরে বিয়ের সমস্ত কার্যক্রম শুরু হয়ে যায় আর এলি সবার সামনে জিহানের বাবাকে এক্সপোজ করে দেয় আর সেই ভিডিওটা সবার সামনে প্লে করে দেয়।
যেখানে সে রমির গ্র্যান্ডফাদারের সাথে মিলে এলির বাবাকে মেরে ফেলার কথাবার্তা বলছিল। এই সমস্ত কিছু দেখে তো জিহানের বাবার পায়ের তলার মাটি সরে যায়। আর এখানে এলি তাদেরকে বলছিল তোমাদের দুইজনের শাস্তি আদালত দেবে, তোমরা অনেকদিন সুখে সুখে কাটিয়ে নিয়েছো। এইসব কিছু দেখে সঙ্গের বাবাও খুব রেগে দাঁড়িয়ে পড়ে। আর সে বলছিল আমাদের এইসব বিষয়ে পড়ার কোনো দরকার নেই, চলো আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। এতটা বলে সে সঙ্গকে নিয়ে সেখান থেকে চলে যায়। এখন তো জিহানের বাবা পুরোপুরি পাগল হয়ে উঠেছিল আর এই সমস্ত কিছু থামানোর কথা বলছিল। তা শোনার পরে জিহান তো তার উপরে অনেক বেশি রেগে যায়। আর সে বলতে থাকে তুমি একজন মনস্টার, তুমি আমার মাকে এত বছর ধরে বন্দি করে রেখেছিলে। তখনই সেখানে তার মাকেও নিয়ে আসা হয়। তাকে দেখার পরে সে তো একদম শক হয়ে যায়, কারণ সে যে তার সবথেকে বড় কুকর্মের প্রমাণ ছিল। তো এখন মাইক এখানে বলছিল বাস অনেক হয়েছে, আমাদের এখন পুলিশকে কল করা উচিত। পুলিশ এসেই এই অপরাধীদের আসল জায়গায় নিয়ে যাবে। তত সময়ের মধ্যে তার বাবা এলিকে গান পয়েন্ট করে নেয় আর বলে তাড়াতাড়ি আমার জন্য হেলিকপ্টার ডাকো, যাতে আমি এখান থেকে পালিয়ে যেতে পারি, না হলে আমি একে মেরে ফেলবো। তো জিহান বলছিল আমি সব কিছু করার জন্য তৈরি আছি, প্লিজ ওর কোনো ক্ষতি করো না। তত সময় এলি তাকে মারার জন্য ঘুরে পড়ে, কিন্তু সে তার হাত ধরে ফেলে আর ঘুরে তাকে মারতেই চলেছিল। তখন জিহান তাদের মাঝখানে চলে আসে আর সেই কারণেই তার আঘাত লেগে যায় আর সে সেখানেই পড়ে যায়। এমন দৃশ্য দেখে এলি তো জোরে জোরে কান্না করতে থাকে আর চিৎকার করতে থাকে। তো সে তাকে বুঝিয়ে বলছিল প্লিজ কান্না করো না, তুমি কান্না করলে আমার খুব কষ্ট হয়। আর এখানে সে তার বাবাকে বলছিল আজকাল আমি তোমাকে প্রথমবার কিছু চাইছি, প্লিজ তুমি এলিকে এখান থেকে যেতে দাও। এতটুকু বলতেই তার চোখ বন্ধ হয়ে যায় আর সেই সুযোগে জিহানের বাবা এলির উপর অ্যাটাক করে দেয় আর সেও জিহানের সাথে বেহুশ হয়ে যায়। ওদিকে মাইক পুলিশ ফোর্স নিয়ে চলে আসে, যেখানে পুলিশ এসে জিহানের বাবাকে ধরে ফেলে। এরপরে মাইক তাদের দুইজনকে হসপিটালে নিয়ে যায়। এলি চোখ খুলতেই তার সামনে মাইককে দেখতে পায় আর সে জিহানের সম্পর্কে জিজ্ঞাসা করতে থাকে। তো সে তাকে বলে জিহান এখনও পর্যন্ত বিপদমুক্ত হয়নি, সে এখন কোমায় আছে। এলি বলে সমস্ত কিছু আমার ভুল। এরপরে সে জিহানের কাছে চলে যায় আর সে কান্না করতে করতে বলতে থাকে আমি সবসময় তোমার দুর্বলতার কারণ ছিলাম, তুমি বলো আর না বলো আমি সব কিছুই জানি। তুমি আজ আমার জীবন বাঁচানোর জন্য নিজের জীবন বাজি রেখেছিলে, প্লিজ তুমি চোখ খোলো, তোমার যদি কিছু হয়ে যায় তো আজকের এই দিনটা আমার জন্য শেষ দিন হবে। এতটা বলে সে তার থেকে দূরে যাওয়ার সিদ্ধান্ত নেয় আর সে বলতে থাকে তুমি যখন জেগে উঠবে তত সময় আমি তোমার জীবন থেকে অনেক দূরে চলে যাব, কারণ আমি তোমাকে ডিজার্ভ করি না, কারণ আমি সব কিছু বরবাদ করে দিয়েছি আর তোমার এই অবস্থার জন্য শুধুমাত্র আমি দায়ী। তখনই সে জিহানকে তার সামনে আসতে দেখে। তাকে দেখার পরে তো সে অনেক বেশি খুশি হয়ে যায় আর তাকে টাচ করার চেষ্টা করতে থাকে, কিন্তু সত্যি কথা বলতে এটা তার হ্যালুসিনেশন ছিল। আর এখানে সে যখন এই বিষয়টা বুঝতে পারে তখন সে অনেক বেশি কান্না করতে থাকে। এরপরে এখানে তার সাথে মাইকের দেখা হয় আর সে বলছিল জিহানের বাবার জেল হয়ে গিয়েছে আর তোমার বদলা নেওয়াও হয়ে গিয়েছে, এখন তুমি অনেক বেশি একা হয়ে গিয়েছো। তো এলি বলছিল আমার খেয়াল রাখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তো মাইক বলছিল তুমি কবে থেকে আমাকে নিয়ে এত সিরিয়াস হয়ে গেলে, আমাকে নিয়ে সিরিয়াস হও তেমন মানুষ আমি নই। এখানে মাইক তার ভালোবাসাটা তার মনের মধ্যেই চেপে নেয়, সে আর এলির সামনে তার ভালোবাসা প্রকাশ করে না। এরপরে কিছুদিন পরে এলি তার বাবা মায়ের কবরে যায়, সেখানে সে জিহান আর তার স্টেপ মাদারকে দেখতে পায়। তাদেরকে সেখানে দেখে সে তো অনেক বেশি শখ হয়ে যায়। এরপরে সে জিহানকে দেখে ভাবে জিহান এখন সম্পূর্ণভাবে ঠিক হয়ে গিয়েছে। যেখানে জিহানের মা এলিকে দেখে তার কাছে যায় আর তার সামনে নীল ডাউন হয়ে তার কাছে ক্ষমা চাইতে থাকে আর অনেক বেশি ভিক্ষা চাওয়ার মতো করতে থাকে। আর সেখানে সে বলতে থাকে তার বাবার একটা ভয়ানক রোগ হয়ে গেছে আর তুমি হলে সেই মেয়ে যাকে সেই মেডিসিন তুমি দিতে পারো আর তুমি তার প্রাণ বাঁচাতে পারো, যে মেডিসিনটা তোমার নিজের বাবা বানিয়েছিল। তো এলি বলে আমার শুধুমাত্র একটাই বাবা ছিল যে এখন আর এই পৃথিবীতে নেই। আর সে বলে যে যার কর্মের ফল ভোগ করছে, যেমন কর্ম করছে সে তার কর্মের তেমন ফল পাচ্ছে, আর আমি এখানে কিছুই করতে পারবো না। এখানে জিহান তার কাছে একটা কোনো কথাই বলে না। এরপরে সে সেখান থেকে চলে যায়। এরপরে সে জিহানকে মেসেজ করে যতদিনে আমার বাবার মেডিসিন মার্কেটে লঞ্চ হবে ততদিনে তোমার বাবা হয়তো উপরে চলে যাবে, আর হ্যাঁ আমি তোমাদের জি পরিবারকে অনেক বেশি ঘৃণা করি। এরপরে সে মনে মনে ভাবে জিহানের থেকে দূরে যাবার এই মাত্র একটা রাস্তা ছিল আমার কাছে, যাতে জিহান তার জীবনটা শান্তিতে কাটাতে পারে। এরপরে আমরা এখন থেকে 5 বছর পরের দৃশ্য দেখতে পাই, যেখানে জিহান একটা ইউরোপের ক্যাফেতে বসেছিল আর সে একটা ম্যাগাজিন পড়ছিল। তখন সে এলির সাথে একটা বাচ্চাকে দেখতে পায়। তারা দুইজন একে অপরকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। জিহানও সেই বাচ্চাটাকে অনেক বেশি অবাক হয়ে দেখছিল আর সে এলিকে বলছিল আমি তোমাকে অনেক দিন পরে দেখছি। যেখানে সেই বাচ্চাটা এলিকে বলছিল মা আমি পেস্ট্রি খেতে চাই, যা শোনার পরে এলি তাকে পেস্ট্রি কিনে দেয়। আর সে জিহানকে বলে আমি শুনেছি তুমি নাকি একটা বড় পেন্টার হয়ে গিয়েছো। সে বলে হ্যাঁ, তবে তোমার মেয়ে অনেক বেশি সুন্দর হয়েছে। তখনই যে এলির নজর জিহানের ওয়েডিং রিংয়ের উপরে পড়ে আর তখনই সে তাকে জিজ্ঞাসা করে তুমি কি বিয়ে করে নিয়েছো। তো জিহান বলে হ্যাঁ কিছুটা এমনই ভেবে নাও। এরপরে এলির মেয়ে সেখান থেকে উঠে বাইরে খেলা করতে যায়। তখন এলি তাকে জিজ্ঞাসা করে মা কেমন আছে। তখন জিহান তাকে বলে মা আর এই দুনিয়ায় নেই। এই কথা শুনে তো এলির অনেক বেশি কষ্ট হয়। জিহান বলে এখানে অনেক বেশি ঠান্ডা পড়তে চলেছে, তুমি নিজের খেয়াল রেখো। তো এলিও বলছিল তুমিও নিজের খেয়াল রেখো। এরপরে জিহান সেখান থেকে উঠে চলে যায়। এলি ভাবে আমি যখন তোমাকে দ্বিতীয়বার দেখছি আমার কেন মনে হচ্ছে আমাদের ভালোবাসার শুরুটা আবার একবার হতে পারে। এটা শুধুমাত্র একটা গিফট ছিল ভগবানের তরফ থেকে, যেখানে আমি তোমাকে এত বছর পরে দেখতে পেয়েছি। তোমাকে অনেক কিছু কথা বলার ছিল যা আমার মনের মধ্যে থেকে গিয়েছে। কোনো ব্যাপার না, আমি আমার পুরনো স্মৃতি নিয়েই আমার জীবনটা কাটিয়ে দেবো। এরপরে সেও সেখান থেকে চলে যায়। তখনই সেই টেবিলটাকে সাফ করার জন্য সেখানকার ওয়েটার আসে
আর সে যখন এই জিহানের ম্যাগাজিনটাকে সরায় তো সে তার হাতে পড়ে থাকা রিংটাকে সেখানে খুঁজে পায়, যেটা কিনা তার ওয়াইফের হাতে থাকার দরকার ছিল। এর মানে জিহান নিজেও বিয়ে করেনি। আর এই ড্রামা এই দৃশ্যের সাথেই এখানে শেষ হয়ে যায়। আর আমাদের কাছে অনেক কটা প্রশ্ন ছেড়ে দিয়ে যায়, তবে জিহান বিয়ে কেন করেনি, আর সে এলিকে মিথ্যে কথা কেন বলল, আর এলির কাছে যে বাচ্চাটা আসে সেটা কার বাচ্চা? এই বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্টে জানিও। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। লাভ ইউ গাইস।